দেখি সৌরভের মন কাটলি শুনি? তোর তো না আছে রূপ, না আছে যোগ্যতা, তাহলে আমাকে রেখে সৌরভ কেন তোকে বিয়ে করলে বল? এক রাতে কি এমন জাদু করলি সৌরভকে যে রাত না পেরোতে আমাকে রেখে তোকে বিয়ে করে নিল? শরীর টরিল দেখিয়ে ফাঁসালি নাকি? আপু, নুসরাত নুহির দুই বাহু ধরে এক নাগারে কথাগুলো বলেই নুহিকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। নুহি ছিটকে গিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল। হাতের কুনিয়ে বেশ ব্যথা পেয়েছে সে, তবুও অপরাধীর ন্যায় মুখ করে তাকায় বড় বোন নুসরাতের দিকে। আপু, চুপ কর আপয়া, চরিত্রহীনা মেয়ে কোথাকার। পুরুষ মানুষের ওপর এত লোভ! তোর যে বড় বোনের হবু বরকে নিজের বর বানিয়ে নিলি, লজ্জা করছে না ওই মুখে আমাকে আপু ডাকতে? সাইদুর চৌধুরী সরব হলো নুসরাত ইমরোজের হবু বর। দুদিন পরই তাদের বিয়ে। আজ মেহেন্দি ছিল। মেহেন্দির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বিয়ে বাড়িতে আগমন ঘটে হবু বর সরবের। সরবকে দেখে সবাই একরকম ভূত দেখার মতো চমকে ওঠে। কেউ কেউ তো সরবকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। জামাইবাবু দেখছি বউকে ছাড়া থাকতেই পারছে না, তাই ছুটে ছুটে চলে আসছে। তা বাবা, একটু সবর করো, আর তো মাঝে একদিন মাত্র, তারপর বউকে একেবারে নিয়ে যেও। সবাই হু হু করে হাসতে শুরু করে দেয়। তবে সরব তখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সরবের পেছন থেকে নুহি সবার সামনে আসে। নুহির পরনে ছিল লাল টুকটুকে বেনারসি শাড়ি। নুহিকে এভাবে দেখে সবাই একরকম আকাশ থেকে পড়ে। সবাই নুহিকে নানান রকম প্রশ্ন করে, তবে নুহিকে কিছু বলতে না দিয়ে সরব সরাসরি সবাইকে জানিয়ে দেয়, নুসরাতের সাথে এই বিয়েটা আর হচ্ছে না, কারণ অলরেডি আমার নুহির সাথে বিয়ে হয়ে গেছে। তাই এই বিয়ের সমস্ত আয়োজন এখানেই বন্ধ করা হোক। কথাগুলো বলেই সরব দুমদুম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে নুহি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। সবার রাগ গিয়ে পড়ে নুহির উপর। নুহির মা তো হাতের থাকা পানির মগটা ছুঁড়ে মারে নুহির দিকে। নিজের মেয়ের এত বড় সর্বনাশ সে কিছুতেই মেনে নিতে পারছে না, তাও এই অপয়া মেয়েটার জন্য, যাকে কিনা সে মেয়ে বলেই মানে না। মগটা লেগে নুহির মাথায় খানিকটা কেটে যায়। তাতে কারো হেলদোল নেই। সবাই তো এখন ব্যস্ত নুহিকে গালমন্দ করতে। সবাইকে অবাক করে হঠাৎ করে বিয়ের কোণে নুসরাত উঠে গিয়ে নুহির হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। তবে অবাক কাণ্ড হলো, এত কিছুর পরও নুহি মুখ দিয়ে একটা টু শব্দও করেনি। নুহিকে চুপ থাকতে দেখে নুসরাত আবার বলতে শুরু করে, আমি তোর কি এমন ক্ষতি করছি বল না? তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলি বল? তুই কি জানিস না আমি সৌরভকে কতটা ভালোবাসি? তাহলে ওকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিলি কেন? আমি আসলে আসলে আপু, আ আ আ নুহি আর কোনো কথা বলতে পারেনি, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নুসরাত নুহির দিকে একটু এগিয়ে যেতে নিলেই নুহির গায়ের লাল বেনারসিটার দিকে চোখ পড়ে। এই বেনারসিটাই তো সে বিয়েতে পরবে বলে পছন্দ করেছিল। এই বেনারসিটা পরেই তো দুদিন বাদে সরবের বউ হওয়ার কথা ছিল। কিন্তু এই শাড়িটা এখন গায়ে জড়িয়ে রেখেছে তারই ছোট বোন। শুধু কি শাড়ি, সে তো তার ভালোবাসার মানুষটাকেও নিজের করে নিল। আচ্ছা, সৌরভকে কি সত্যি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি? একটাই বিয়ে কি সব কেড়ে নিল আমার জীবন থেকে? কথাগুলো মনে হতেই নুসরাত নুহির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দমদম করে ঘর থেকে বেরিয়ে যায়। নুহি তখনও মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে আছে। রাতের মাঝামাঝি জ্ঞান ফিরে নুহির। চোখ খুলেই নুহি নিজেকে সরবের বাহু ডোরে আবিষ্কার করে। সরব নুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন, যেন একটু আলগা হলেই কেউ চুরি করে নিয়ে যাবে। নুহি বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নুহি পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন শব্দ শুনেছে এই লোকটার থেকে। নুহিকে অপমান করার একটা ছোট্ট অপশনও সে বাদ দেয়নি, অথচ এই লোকটাই আজকে তাকে নিজের জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা করলো। নুহি চারদিকে চোখ বোলায়। না, এই ঘরটা তো সে চেনে না। নুহি সরবের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই সরব জেগে যায়। সরব রাগি রাগি চোখে নুহির দিকে তাকিয়ে আছে। কোথায় আমি? জাহান নামে। মানে? ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। কথাগুলো বলেই সরব বিছানা থেকে উঠে যায়। কিসের এত রাগ আপনার আমার উপর? এত অপমান করেও কি শান্তি পাননি আপনি? আর কি চাই? আমাকে কেন এনেছেন এখানে? হেই লিসেন, শেট আপ। তুমি বিপদে পড়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। তোমাকে যেমন এ বাড়িতে এনেছি, তেমনই বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে বের করে দেব। আন্ডারস্ট্যান্ড? আই হেট ইউ। কথাগুলো বলেই সরব ঘর থেকে বেরিয়ে যায়। নুহি বিছানায় বসে কাঁদতে থাকে।
সে তো এই বিয়ে থেকে দূরে সরেছিল, দূরে ছিল সরব আর নুসরাতের জীবন থেকে। তাহলে খালামুনির বাড়ি চলে গিয়েছিল সে, হঠাৎই সেই ফোনটা এলো। আর আচ্ছা, অঙ্ক কি জানে তার নুহি আজকে অন্য কারো হয়ে গেছে? আচ্ছা, সত্যিই কি সে অন্য কারো হয়ে গেছে? একটা বিয়েই কি সব? নুহির কেমন অস্থির অস্থির লাগছে। এত রাতে সরব কোথায় গেল? আচ্ছা, আমার উপর এত কিসের রাগ তার? ওগো, কে কোথায় আছো দেখে যাও। আমার ছেলে এ কাকে বিয়ে করে এনেছে? এই মেয়ের না আছে রূপ, না আছে গুণ। ছেলে ধরা মেয়ে কোথাকার। আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করা হয়েছে, তাই না? এক নাগারে গড়গড় করে কথাগুলো বলে দম নেয় আফিয়া বেগম। তার সবচেয়ে আদরের ছোট ছেলে হলো সরব। ছেলেকে ভালোবেসে নিজে গিয়ে নুসরাতকে দেখে পছন্দ করে এসেছিলেন তিনি। তার মতে তার ছেলের একমাত্র যোগ্য সহধর্মিণী যদি কেউ হয়ে থাকে, সে হচ্ছে নুসরাত, নুহি নয়। কিন্তু শেষমেশ কি হলো? সেই ছেলেই নাকি এই মেয়েকে বিয়ে করে আনলো। রাগে গা জ্বলছে তার। সরব, আমি জানি না, আমি কিছু জানতে চাইও না। তুমি কি করেছো, কেন করেছো, শুধু এইটুকু জানি, এই মেয়েকে আমি তোমার বউ বলে মানি না, মানবো না। যেখান থেকে এনেছো সেখানে রেখেছো। যাও, যাও, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। সরবকে তীক্ষ্ণ সুরে কথাগুলো বলে ঘুরে দাঁড়ায় আফিয়া বেগম, হাঁটা ধরে নিজের ঘরের দিকে। নুহি তখনও দরজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এই একটা বিয়ে কিনা তার সব কেড়ে নিল। একদিকে সে মাকে হারালো, একদিকে দিদিকে। এতক্ষণ পর মুখ খোলে সরব। মা, যে সিচুয়েশনই হোক না কেন, আমি নুহিকে বিয়ে করেছি, এটাই সবচেয়ে বড় সত্যি। তাই নুহি এই বাড়িতেই থাকবে, সে আমার বউ। কথাগুলো বলেই সরব নুহির হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়। আফিয়া বেগম ছেলের এমন ঘটনায় এরকম হকচকিয়ে গেছে। নুহিকে প্রথম থেকেই বেশ অপছন্দ করত আফিয়া বেগম। নুহি দেখতে খুব একটা সুন্দর নয়, গায়ের রংটা শ্যামলা হলেও দেখতে মন্দ নয়। তবে নুহির রূপের বর্ণনা দেওয়ার জন্য তেমন বিশেষ কিছুই খুঁজে পান না আফিয়া বেগম। লেখাপড়া নিয়েও তেমন কিছু বলার নেই, সবে হাই স্কুল পাশ করে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সে। এদিকে তার ছেলে বিলেত ফেরত। এইরকম মেয়েকে কি করে মেনে নিবেন তিনি? এই ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না আফিয়া বেগম। নুহি ঘরে এসে বিছানায় হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে। কাল রাতে যদি না সে এমন ভুল করত, না এই বিয়েটা হতো, না এত কিছু। মস্ত বড় ভুল করে ফেলেছে সে। সরব বেশ কিছুক্ষণ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এদিকে নুহি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে, গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। কান্না থামাও। সরব বেশ ধমকে সুরে কথাটা বলে নুহিকে। নুহি হঠাৎ ধমক শুনে চমকে ওঠে। এবার কান্নার বেগ বেশ বেড়ে গেছে। এই মেয়ে, চুপ করবা নাকি? আপনি কি আপুকে সত্যিই বিয়ে করবেন না? কি? আমাকে কোথাও একটা রেখে আসুন, তারপর আপুকে বিয়ে করে নিন। আমি না থাকলে হয়তো আজ আপনাদের বিয়ে হয়ে যেত। ঠিকই বলেছ। তুমি একমাত্র মানুষ যে হুট করে আমাদের মাঝখানে চলে এসেছো। কিন্তু কি করার, এখন তো আর কোনো উপায় নেই। তুমি যে আমার সব জায়গা দখল করে নিয়েছো। কি? কিছু না। শুনুন, আমার না কোথাও যাওয়ার জায়গা নেই। মাও ওই বাড়িতে আমাকে ঢুকতে দিবেন না। আমায় আপাতত একটু আশ্রয় দিন। আমি কলেজ হোস্টেলে সিট পেয়ে গেলে সেখানে চলে যাব। আর আর আপনি আপুনিকে বিয়ে করে নিন, আমি চলে যাব। হেই, তোমার এইসব বাজে কথা অফ করে যাও। এই শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। কাল থেকে একই শাড়ি পরে আছো। গো। নুহি কাচুমাচু মুখ করে উত্তর দেয়। আমার কাছে কোনো শাড়ি নেই, আর কোনো জামা কাপড়ও নেই। আমি তো আমার লাগেজটাও স্টেশনে ফেলে এসেছি। আর নুহি কথা বলার আগেই সরব আলমারি থেকে একটা প্যাকেট এনে নুহির হাতে ধরিয়ে দেয়। নুহি প্যাকেটটা খুলে দেখে একটা সোনালী পাড়ের কালো শাড়ি। এটা আপুর জন্য কিনেছিলেন বুঝি? গিফট? নুহির কথার প্রতি উত্তরে সরব শুধু একটু মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পা বাড়ায় মায়ের ঘরের দিকে। মাকে অনেক কিছু বোঝাতে হবে, মাকে অনেক কিছু বলতে হবে। নুসরাত সেই সন্ধে থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে। সরব ছিল তার কলেজ লাইফের বন্ধু, বেশ ভালোই বন্ধুত্ব ছিল দুজনের। কলেজ পাশ করার পর দুজন একসাথে কানাডার স্কলারশিপ পায়। ব্যাস, দুজন একসাথে উড়াল দেয় বিদেশে। একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর সেটা কি করে ভালোবাসায় রূপ নেয় তা নিজেও জানে না সে। বিদেশে পড়াশোনার পাঠ চুকিয়ে দেশে ফিরে আসে দুজন। মাঝে বেশ কিছুদিন যেন
নুসরাতের সাথে কোনো যোগাযোগ রাখেনি সরব। এ সময়গুলো বেশ খারাপ কেটেছে নুসরাতের। তারপরে হঠাৎ একদিন সরবের মা এ বাড়িতে আসে নুসরাত সরবের বিয়ের প্রস্তাব নিয়ে। নুসরাত যেন হাতে 7 রাজার ধন পায়। এক কথায় বিয়েতে রাজি হয়ে যায় নুসরাত। তারপরে একেবারে এঙ্গেজমেন্টের দিনে সরবকে দেখেছিল নুসরাত, আর আজ বিয়ে ছিল, তবে বিয়েটা হলো না। তীরে এসে ভালোবাসা নামক তীরটা ডুবে গেল তার। যদি নুহি মাঝে চলে না আসতো তাহলে হয়তো এতক্ষণ সে বিয়ের জন্য তৈরি হতো। বউ সে যে অপেক্ষা করতো সরবের জন্য। আচ্ছা, সরবও তো আমাকে ভালোবাসে, তাহলে সে নুহিকে কেন বিয়ে করলো? কেন? এরকম শত শত প্রশ্ন মাথার মধ্যে কিলবিল করছে তার। কোনো কুল কিনারা না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে উদ্দেশ্য সরবের বাড়ির যাবে সে। সরবকে সরাসরি প্রশ্ন করবে কিসের এত দরদ তার নুহির উপর। কেন করলো সে নুহিকে বিয়ে? কাল রাতে নুহি যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন সে কেন নুহিকে সবার সামনে কোলে করে নিয়ে গেল? কেন? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে নিজের বোনের সংসার ভেঙে নিজের সংসার গড়তে হলো? নুসরাতের কথা শুনে সরব নুহি দুজনেই থতমত খেয়ে যায়। এরকম একটা সময় হুট করে নুসরাত চলে আসবে এটা দুজনেই কেউ আশা করেনি। একটু আগে সকালে বেশ বেলা হয়ে গেছে, সূর্য মাথার উপর দপদপ করে জ্বলছে। সরব দরপর করে উঠে পড়ে। কাল বেশ রাত করে ঘুমিয়েছিল, কারণ নুহিকে বিছানা ছেড়ে দিয়ে সোফায় শুতে হয়েছে তাকে, তাই ঠিক করে ঘুমাতেও পারেনি। কিন্তু এত বেলা হলো তবুও কেউ ডাকতেও এলো না। আনমনে কথাগুলো ভাবছে সরব। হঠাৎ সরবের চোখ যায় বিছানার দিকে। নুহি গুটিসুটি মেরে শুয়ে আছে। সরব নুহির দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে যায়। একটা লম্বা শাওয়ার নিয়ে বের হতেই দেখে নুহি ঢুলু ঢুলু চোখে বিছানায় বসে আছে। সরবকে বের হতে দেখে নুহি উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সরবের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পা পিছলে সরবের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে। সরবও নুহিকে জড়িয়ে ধরে নেয়, ডুব দেয় নুহির চোখের মাঝে। সরবের দৃষ্টি নুহির চোখের অতলে বারবার তলিয়ে যাচ্ছে। এমন সময় নুসরাতের আগমনে দুজনেই হকচকিয়ে যায়। সরব নুহিকে ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে যায়। নুসরাত সরবের দিকে একবার চোখ বুলিয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় নুহির দিকে। নুহি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সরবের সাথে নুহির এভাবে লেপ্টে থাকা যে নুসরাত মানতে পারছে না, তা বেশ ভালোই বুঝতে পেরেছে। নুসরাত নুহির কাছে গিয়ে এক নাগারে কথাগুলো বলে দূরে সরে আসে। নুহি অপরাধীর ন্যায় নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসু আপু, তোমার কি আমাকে অমন মনে হয়? না মনে হয় আর কি করার আছে বলতো? এই ঘরটা আমার হবার কথা ছিল, কিন্তু তার দখল তুই নিলি। এখন তো আমার প্রিয় মানুষটার দখলও তুই নিয়ে নিলি। বোন হয়ে নিজের বোনের এত বড় সর্বনাশ কি করে করলি বলতো? আপু, মানুষের জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেগুলোকে মেনে নিতে হয়। তুমি ভেবো না আমার এই দুঃস্বপ্নের দায়ভার তোমাকে নিতে হবে না। যা তোমার তা তোমারই। দুই বোনের কথার মাঝে সরব নীরব দর্শক মাত্র। তবে নুহির কথাগুলো নুসরাত না বুঝলেও সরব ঠিক বুঝতে পেরেছে। নুহি নুসরাতকে কথাগুলো বলেই ঘর থেকে চলে যায়। সরব নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত সরবের কলার ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। কেন করলে এমন আমার সাথে? কি করেছি আমি? এমন করছো কেন? তুমি জানো না তুমি কি করেছো? আমি যাই করি না কেন, কোনো অন্যায় করি নাই। তাই নাকি? হুম। তুমি নুহিকে কেন বিয়ে করলে? কেন আমার সব স্বপ্ন ভেঙে দিলে? যদি তুমি এমন না করতে তাহলে আজ আমি এখানে তোমার ঘরে থাকতাম তোমার বউ হয়ে, কিন্তু তুমি। সরব নুসরাতকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নুসরাত সরবকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। সৌরভ, তুমি কি জানো না নুহির অতীত? তাহলে তাহলে সব জেনে শুনে ওকে? লিসেন, নুসরাত পরিস্থিতি সবকিছু বদলে দেয়। আমি বা আমরা শুধুমাত্র পরিস্থিতির শিকার মাত্র। এই বিয়েটাও শুধুমাত্র। ওহ তাই? তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? নুহি ইচ্ছে করে বিয়ে করনি, এটাই তো? হ্যাঁ, মানে এবার রুমঝুমু নুপুরের শব্দে দুজনে চমকে যায়। পর্দার আড়াল থেকে কেউ একজন ছুটে পালিয়ে গেল। সরব বেশ বুঝতে পারছে নুহি হয়তো এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। অতীতের কথা শুনে হয়তো খারাপ লেগেছে, তাই সরবও যেতে নিলে নুসরাত আবার সরবের হাত টেনে ধরে। কি গো, ভালোবাসো না? এবার রাগ যেন সরবের মাথায় চড়ে বসে। সজরে নুসরাতকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে নুহি এক ছুটে নিচে নেমে আসে। নিচে নামতেই দেখে একজোড়া চোখ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
নুহির শাশুড়ি নুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো যেন আগুনের মতো দপদপ করে জ্বলছে। যদি পারতো চোখ দিয়ে এখনই ভস্ম করে দিত। নুহি আর এক পা না এগিয়ে ওখানেই দাঁড়িয়ে যায়। নুহির শাশুড়ি গুটিসুটি পায়ে নুহির সামনে দাঁড়ায়, রাগে হিসিস করতে করতে বলে, আচ্ছা বেহায়া মেয়ে মানুষ তো তুমি। একেই এত বেলা করে ঘুম থেকে উঠলে, তার উপর এভাবে নেচে নেচে নেমে এলে, শাড়ি কাপড়ের ঠিক ঠিকানাও তো নেই। লজ্জা শরম তো তোমার আগে থেকেই কম জানতাম। এত কম সেটা জানতাম না তো। ছি ছি, ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। সরব সরব। কথাগুলো বলেই নুহির শাশুড়ি নুহিকে এড়িয়ে উপরে উঠতে যায়। উদ্দেশ্য ছেলের ঘর, আজই ছেলের সাথে কথা বলবে সে এখনই। নুসরাতও আছে, কথা বলে বোনের সাথে বাড়ি পাঠিয়ে দিবেন উনি। সরবের মা ঘরে ঢুকতেই দেখে সরব বেশ রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আর নুসরাত বিছানায় হুমড়ি খেয়ে পড়ে আছে। হঠাৎ মাকে দেখে থেমে যায়। সরব কিছু বলার আগেই সাফিয়া বেগম বেশ ভার গলায় বলে ওঠে, নুসরাত কোথায়? সরব মার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, ঘরেই আছে। চলো। আর কথা না বাড়িয়ে আফিয়া বেগম সোজা সরবের হাত ধরে টেনে ঘরে নিয়ে যান। ঘরে এসে দেখে নুসরাত বিছানার এক কোণে পড়ে আছে, চোখের জল ফেলছে। নুসরাতের দিকে এক পলক তাকিয়ে উনি আবার সরবের দিকে দৃষ্টি দেন। নুসরাত কাঁদছে কেন? কি হলো বলো? সরব কিছু বলার আগেই সরবের মা নুসরাতকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আমি হয়তো বুঝতে পারছি তুমি কেন কাঁদছো, তবে তুমি যেই কারণে কাঁদছো সেই কারণটাকেই আমি মুছে দিতে চাইছি। সরবের মায়ের কথায় এবার নুসরাত বেশ আগ্রহী হয়ে তাকায়। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই বুঝে নিয়েছিলাম তুমি আমার সরবের যোগ্য। তাই আগে পিছে না জেনে সরবের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু যাই হোক, সরব বিয়েটা নিজের ইচ্ছেই করেনি। আমার সরবকে আমি চিনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই করেছে। নুসরাত আরো আগ্রহী হয়ে সরবের মায়ের কথা শুনতে থাকে। এতক্ষণে কান্না কান্না ভাবটা চলে গেছে, চোখে মুখে ফুটে উঠেছে কৌতূহল। আফিয়া বেগম আর একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, আমার ছেলের নখের যোগ্যতাও তোমার বোনের নেই। যোগ্যতার কথা না হয় বাদই দিলাম, তোমার ওই ডিভোর্সি বোনকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মানি না। তুমি তোমার বোনকে নিয়ে যাও। আসলে দেখো নুসরাত, এত আসল নকল আমি বুঝি না। তুমি তোমার বোনকে নিয়ে যাও। তারপর তোমার বাবা মার সাথে কথা বলে আমি অসম্পূর্ণ কাজটা এবার সম্পূর্ণ করব। যাও, নিয়ে যাও তোমার বোনকে। কথাগুলো বলে সরবের মা নুসরাতের হাত ধরে নিয়ে যায়। উদ্দেশ্য নুহির কাছে যাওয়া, নুহিকে বেশ কিছু কথা শুনিয়ে বাড়ি থেকে বিদায় করবে সে। নুসরাত আর শাশুড়ির একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে নুহি বরফের মতো দাঁড়িয়ে যায়। এতক্ষণ সে এপাশ থেকে ওপাশে পায়চারি করছিল। নুসরাত নুহির মুখোমুখি হতেই নুহি মাথা নিচু করে বলে ওঠে, নুসু আপু, আমি জানি তোমরা কি চাইছো। আমি তৈরি আছি, চলো আমি বাড়ি যাব। নুসরাত কিছু বলতে যাবে তার আগেই নুহি বলে ওঠে, আমি আসার সময় নিজের সাথে কিছুই নিয়ে আসিনি, তাই নিয়ে যাওয়ার মতো কিছুই নেই। কথাগুলো বলেই নুহি পা বাড়ায়। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার হাত টেনে ধরে। সরব এতক্ষণ নীরব দর্শকের ন্যায় সবার কথাগুলো শুনছিল, তবে নুহি নুসরাতের সাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই খপ করে নুহির হাতটা টেনে ধরে। এরকম কাণ্ডে একদিকে যেমন সবাই অবাক, তেমনি অন্যদিকে সরব নিজেও যথেষ্ট অবাক। তবে সরব সামান্যতম বিচলিত না হয়ে বলতে শুরু করে, নুহি, শরীয়ত বলো আর আইনত বলো, দুইভাবেই আমার স্ত্রী। তাই আমি নুহির দায়িত্ব অস্বীকার করতে পারি না। নুহি কোথাও যাবে না। কথাগুলো বলেই সরব নুহিকে টেনে ঘরে নিয়ে যায়। এদিকে সরবের মা নুসরাত দুজনেই অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সরব সবার সামনে দিয়ে নুহিকে ঘরে নিয়ে গিয়ে ধুম করে দরজা বন্ধ করে দেয়। নুসরাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, গটগট করে বেরিয়ে যায়। জীবন তাকে এক অদ্ভুত পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, যেখানে দাঁড়িয়ে তার নিজের বোনের জন্য কোনো দয়া বা ভালোবাসা কাজ করছে না, কাজ করছে শুধু রাগ, অভিমান আর হিংসে। তবে নুহির প্রতি এই হিংসের একমাত্র কারণ সরব, যা আগেও ছিল আর এখনো আছে। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে নুসরাত হাঁটা ধরে বাড়ির পথে। এদিকে সরব নুহিকে ঘরে এনে দুম করে দরজা বন্ধ করে দেয়। নুহি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়ছে। কেন করলেন? কি করলাম? আমাকে যেতে দিলেন না কেন? বাড়িতে গেলে তুমি ভালো থাকবে? আমার ভালো থাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আমাকে বাঁচিয়েছেন, তবে প্লিজ
আমার জন্য আমার আপুকে কষ্ট দিবেন না। আমার আপু আপনাকে অনেক ভালোবাসে। আমার জন্য আর কিছুই করতে হবে না। হে লিসেন, আমি তোমার জন্য কিছুই করিনি। একজন মানুষ হিসেবে জাস্ট নিজের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমাদের বিয়েটা তো। চুপ, আর একটা কথাও না। সরব ঘর থেকে বেরিয়ে যায়। কেন যেন তার ভেতর ভেতর বেশ অস্থির লাগছে। এদিকে নুহিও চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশ পানে তাকিয়ে নিজের মনে মনেই বলতে থাকে, তুমি ভালো থেকো সবর ভাই, খুব ভালো থাকো। আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, আজও চাইবো না। তুমি ভালো থাকো তোমার ভালোবাসার মানুষকে নিয়ে। তোমার দয়া আমার চাই না। বাবা সৌরভ, আমি তোমার শেষবারের মতো বলছি, এই ডিভোর্সি মেয়েকে আমি কিছুতেই তোর বউ বলে মানছি না, আর মানবও না। হয় তুই তোর এই বউকে বাড়ি ছাড়া করবি, না হয় তুই তোর মাকে সারা জীবনের মতো হারাবি। নিজ থেকে মায়ের গলা বেশ ভালোই শুনতে পাচ্ছে সরব, তবে সেদিকে কোনো মনোযোগ নেই। সরব সমস্ত মনোযোগ দিয়ে দিয়েছে নুহিকে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে সে। এলোমেলো চুলগুলো চোখে মুখে লেপ্টে আছে। নুহির গাল বেয়ে পড়া চোখের পানিগুলো সরবের কাছে ঝকঝকে মুক্তার মতো লাগছে। সরব বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছে নুহিকে। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে, নাকটা লাল টুকটুকে হয়ে আছে। সরবের ইচ্ছে করছে নুহির লাল টুকটুকে নাকের মাথায় ছোট্ট করে একটা চুমু এঁকে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। নুহি যে তাকে তার ধারে কাছেও ঘেঁষতে দিবে না তা সরব খুব ভালোভাবে জানে। নুহি কান্নার কারণ হলো, একটু আগে নুহির মা নুহিকে ফোন করে বেশ কথা শুনিয়েছে। সরবের অবহেলা সহ্য করতে না পেরে নুসরাত নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, তাই মা যেন তার উপরে রাগে ফেটে পড়ছে। তার উপরে সরবের মায়ের এত তিক্ত কথা, সব মিলিয়ে নুহি কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। কাঁদতে কাঁদতে নুহির হেঁচকি উঠে গেছে। সরব বেশ কিছুক্ষণ নুহির দিকে তাকিয়ে থেকে দুম করে নুহির কাছে চলে যায়। তারপর সরব নুহির গা ঘেঁষে বসে পড়ে। সরব কাছে আসতেই নুহি উঠে যায়। নুহি উঠতে নিলেই সরব দুহাত দিয়ে নুহির কোমর জড়িয়ে ধরে। নুহি বেশ ছটফট করতে থাকে। সরব নুহিকে কাছে টেনে কোলে বসিয়ে দেয়। সবর ভাই কি করছেন? ছাড়ুন আমাকে। আগে কান্না থামা, তারপর ছাড়বো। ছাড়ুন তো। না। সবর ভাই। সরব নুহিকে ছেড়ে দেয়। নুহি সরবের থেকে দূরে সরে আসে। নহি, অনেকদিন পর তোর মুখের সৌরভ ভাই ডাকটা শুনলাম। কথাগুলো বলেই সরব দুমদুম করে বেরিয়ে যায়। দরজায় গিয়ে হঠাৎ পেছনে ফিরে নুহির দিকে তাকায়। ততক্ষণে নুহির কান্না একেবারে থেমে গেছে। সরব নুহির চোখে চোখ রেখে বলতে শুরু করে, নহি, আমার জন্য একটু অপেক্ষা করলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, তুই কি কোনো দিনও বুঝিসনি আমি তোকে। কথাগুলো বলেই সরব ঘর থেকে বেরিয়ে যায়। নুহি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতীতে ডুব দেয় নুহি। ফ্ল্যাশব্যাক। তখন নুহির বয়স সবে 15 কি 16। পৌষের ছুটিতে খালার বাসায় বেড়াতে আসে নুহি। খালাতো ভাই বোনের সাথে বেশ শখ করে নদীতে গোসল করতে এসে হঠাৎ পায়ে কিছু একটা জড়িয়ে যায়। পা আলগা হতেই স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল নুহিকে। পারে দাঁড়িয়ে সবাই বেশ চিৎকার চেঁচামেচি করছিল, তবে সাহস করে কেউ নুহিকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল না, কারণ নুহি ততক্ষণে পাকে পড়ে গেছে। তার উপর খরস্রোতা নদী। নদীতে বেশ কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর নুহি যখন তলিয়ে যাওয়ার মতো অবস্থা, তখন হঠাৎ করে কেউ একজন এসে নুহিকে টেনে ধরে। তারপর আর তার কিছু মনে নেই নুহির। জ্ঞান ফেরার পর নুহির চোখ যায় চেয়ারে বসে থাকা দবদবে পাঞ্জাবি পরা এক যুবকের দিকে। হঠাৎ অচেনা মুখ দেখে বেশ হকচকিয়ে যায় নুহি। ধরফর করে উঠে সজোরে খালামণি বলে চিৎকার দিয়ে ওঠে নুহি। পাশের ঘর থেকে নুহির খালা, খালু সহ খালাতো ভাই মুহিত ছুটে আসে নুহির কাছে। মুহিত নুহিকে শান্ত করে পরিচয় করিয়ে দেয় সে অপরিচিত যুবকের সাথে। সেই যুবকটি ছিল মুহিতের বন্ধু। নুহিকে নদী থেকে এই লোকটি বাঁচিয়েছে। নুহি ভাইয়ের কাছে সব যখন জানে, তখন জিভ বের করে ছোট্ট একটা কামড় দেয়। তারপর যুবকটির দিকে মুখ ঘুরিয়ে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে দেয়। নুহিকে বিছানায় শুইয়ে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে নুহি গুটিসুটি পায়ে বাহিরে বেরিয়ে আসে। বাড়ির করিডোর পেরিয়ে উঠোনে পা রাখতেই দেখে চুলোর পাশে খালা বসে ধুপি বানাচ্ছে, আর তার পাশে মুহিত আর মুহিতের বন্ধু বসা। নুহি মুহিতের কাছে এগিয়ে যায়। নুহিকে দেখে মুহিত বলে ওঠে, কিরে শাকচুন্নি, তোকে না শুয়ে থাকতে বললাম? দেখো মোহিত ভাই, তুমি তোমার ডাক্তারি তোমার রোগীদের উপর ফলাও, আমার উপর না। আমি এত শুয়ে শুয়ে থাকতে পারবো না। এখন আমি খালামণিকে হেল্প করব। ওই শাকচুন্নি, যা ঘরে যা এখন।
চুলার কাছে একদম যাবি না। উফ, মুহিত ভাই। মুহিতের পাশে থাকা যুবকটি নুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে। তোমার গায়ে হালকা জ্বর, এখন আগুনের কাছে যাবে না, আগুনের থেকে দূরে বসো। নুহি মুখ বাঁকিয়ে সরে আসতেই সে আবার বলে ওঠে। আমি তোমাকে আগুনের থেকে দূরে বসতে বলেছি, ঘরে বসতে বলিনি। নুহি বেশ শান্ত দৃষ্টিতে তাকায় লোকটির দিকে, আর কি মনে করে বলে ওঠে। আচ্ছা, আপনার নাম কি? আমি আপনাকে কি বলে ডাকবো? যুবকটি মুচকি হেসে জবাব দেয়। আমার নাম সরব, তুমি আমায় সরব ভাই বলেই ডেকো। সেদিনের সেই যুবকটিই ছিল সরব। নুহি, হঠাৎ মায়ের গলা পেয়ে নুহি বেশ হকচকিয়ে যায়। অতীত থেকে বর্তমানে পা রাখে সে। নুহি দরজার দিকে তাকাতেই দেখে দরজায় নুহির মা দাঁড়িয়ে আছে, রক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। নুহি একটা ঢোক গিলে মায়ের দিকে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই নুহির মা সজোরে নুহিকে ধাক্কা দেয়। খবরদার আমাকে মা বলে ডাকবি না। অপয়া অলক্ষণে মেয়ে কোথাকার, নিজের সংসার তো করতে পারলি না। দুদিন যেতে না যেতেই স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। চরিত্রহীনা মেয়ে কোথাকার, নিজের জীবনটা তো শেষ করলি, এখন এসেছিস নিজের বোনের জীবনটাও শেষ করার জন্য। এতটুকু বলে বেশ বড় একটা দম নেন নুহির মা। নুহি শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে নুহির শাশুড়ি উপস্থিত হয়। নুহির মায়ের সাথে তাল মিলিয়ে বলতে থাকে। আপনার এই ছোট মেয়েটাকে নিয়ে যান। নুসরাত সুস্থ হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে সরব আর নুসরাতের বিয়ে দেব। যান, এই মেয়েকে নিয়ে যান এখান থেকে। নুহির মা আর একদণ্ড না দাঁড়িয়ে থেকে নুহিকে টেনে তোলে, তারপর কোনো কথা না বলে নুহিকে টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। নুহি মায়ের সাথে যেতে যেতে একবার পিছে ফিরে তাকায় ঘরটার দিকে। এই দুদিনে যেন এই ঘরটা তার নিজের হয়ে গেছে। একদম মন চাইছে না এই ঘর ছেড়ে যেতে, তবুও যেতে হবে দূরে, অনেক দূরে, তার বোনের সংসার থেকে দূরে। এভাবে পেট বের করে কাকে দেখাচ্ছ? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। ও ও ওয়েট ওয়েট, তার মানে তুমি আমাকেই? এতই যদি দেখানোর ইচ্ছে থাকে তাহলে এভাবে অর্ধেক দেখানোর কি দরকার? পুরোটাই না হয় দেখা। সরবকে কথা বলতে না দিয়ে নুহি শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে মুখ বাঁকিয়ে উত্তর দেয়। আমার বয়ে গেছে আপনাকে দেখাতে, আর আপনার কোনো কাজ নেই সারাদিন, শুধু আমার খুদ ধরে বেড়ান। বাবা, একেই তো নিজে থেকে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তার উপর বললেই দোষ। নুহি আর সরবের সাথে কথা বাড়ায় না। সে নিজেও জানে সরবের সাথে মুখ লাগিয়ে সে পারবে না, তাই মুখ বাঁকিয়ে গুটিসুটি পায়ে হাঁটা ধরে উল্টো পথে। অতীতের হাতড়িয়ে বেশ কিছু সুন্দর মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে নুহির। কি ভালোই না ছিল সেই দিনগুলো। আনমনে নিজে নিজেই হেসে দেয় নুহি। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে নুহিকে নিজের দিকে ঘুরিয়ে ঠাঁটিয়ে একটা চড় মারে। ঘটনাটা হুট করেই ঘটায়। নুহির টাল সামলাতে না পেরে নিচে পড়তে নিলে সরব আবার নুহির হাত ধরে দেয়। নুহিকে টেনে আবার দাঁড় করিয়ে দেয়। নুহি অবাক চোখে তাকিয়ে আছে সরবের দিকে। সরব যেন চোখ দিয়ে তাকে ভর্ৎস করে দিচ্ছে। আমাকে মারলেন কেন? কই মারলাম? আমি তো তোমাকে আদর করলাম। তুমি অনেক মহান কাজ করেছো, তাই এই আদর। কি করছি আমি? ওই যে বললাম মহান কাজ করছো। বেঈমান কোথাকার, তোমার জন্য কি করি নাই আমি? বাসার সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করলাম, তোমাকে আশ্রয় দিলাম, আর তুমি মায়ের হাত ধরে চলে আসলা। আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? এতটা অকৃতজ্ঞ তুমি। অবশ্যই কাকে কি বলছি, তোমার অকৃতজ্ঞতার নমুনা আমি তো আগেও পেয়েছি। আসলেই তুমি একটা বেঈমান। তোমার কাছে ভালোবাসা, অনুভূতি কোনো কিছুরই দাম নাই। ভালোবাসা? কিসের ভালোবাসা? কে কাকে ভালোবাসে সবর ভাই? আপনি আর নুসু আপু দুজন দুজনকে ভালোবাসেন। আপনাদের গায়ে হলুদের দিন আমার সাথে আপনার বিয়ে হয়। আমাদের বিয়েটা ভালোবাসাবাসীর বিয়ে ছিল না, আমরা শুধু পরিস্থিতির শিকার মাত্র। কথাগুলো বলেই নুহি মুখ ঘুরিয়ে নেয়। সরব কি বলবে বুঝতে পারছে না। নুসরাত আপু অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে নিয়েছিল। আপু আপনাকে ভালোবাসে। আমি আপনাদের মধ্যে থাকতে চাই না। তালাকনামা তৈরি করে রাখবেন, আমি সই করে দিব। এখন আপনি আপুর কাছে যান। আপু সেই থেকেই কেঁদেইছে। সরাবার কথা বাড়ায় না, গটগট করে সিঁড়ি বেয়ে নেমে যায়। এদিকে নুহির মা এসে চিল্লাপাল্লা শুরু করে দেয়। সরব এ বাড়িতে এলো, অথচ কারোর সাথে দেখা না করেই চলে গেল। এমনকি নুসরাত যে তার জন্যই মরতে গিয়েছিল তাও কি সে জানে না? তাহলে কেন সে নুসরাতের কাছে গেল না? রাগে যেন তিনি ফেটে পড়ছেন।
আর তার সব রাগ গিয়ে পড়েছে নুহির উপর। নুহিকে তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন সরবের সাথে যদি সে সংসার করার স্বপ্ন দেখে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এদিকে সরবের মাও নুহিকে বিদায় করতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একেই তো বাচ্চা মেয়ে, পেটে তেমন বিদ্যা নেই, তার উপর একবার বিয়ে হয়ে ছাড়াছাড়ি হয়েছে, যাকে বলে ডিভোর্সি। এমন মেয়েকে সরবের জন্য কি করে মানবেন তিনি? অসম্ভব। তাই তো সুযোগ বুঝে যত তাড়াতাড়ি সম্ভব সরবের সাথে নুসরাতের বিয়েটা দিয়ে দিতে হবে, না হলে ছেলে যে কখন বেঁকে বসে কে জানে। এই মেয়েকে নিয়ে কম পাগলামি তো করেনি সরব। নুহি, আমি সৌরভকে খুব ভালোবাসি, জানি নিজের থেকেও বেশি। জানি এতই যখন জানিস তখন কি করে পারলি নিজের বোনের ভালোবাসার মানুষকে বোনের কাছ থেকে কেড়ে নিতে? কই কারলাম, আমি তো কারিনি। নুসরাত রাগে গজগজ করতে করতে নুহির দিকে এগিয়ে আসে। নুহির হাতটা ধরে এক ঝটকা মেরে নিচে ফেলে দেয়। নুসরাতের এখন ইচ্ছে করছে নুহিকে মেরে তক্তা বানিয়ে দিতে, নয়তো মেরে ফিট লাগিয়ে দিতে, কিন্তু পারছে না। কেন পারছে না তা নুসরাত নিজেও জানে না। হয়তো বোনের প্রতি ভালোবাসা, নয়তো অন্য কিছু। নুসরাত নিজেকে শান্ত করে নুহিকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। নুহি, সৌরভকে ডিভোর্স দিয়ে দে, ছেড়ে দে ওকে প্লিজ, আমাকে একটু শান্তি দে। নুহি নুসরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দেয়, বারে আমি কখন সবর ভাইকে ধরে রাখলাম? সবর ভাই কি ছোট বাচ্চা যে ধরে রাখবো? নুহি, তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? সৌরভকে ডিভোর্স দিয়ে দে প্লিজ। ডিভোর্স? কিসের ডিভোর্স? আমাদের বিয়ে হয়েছে একটা অজপাড়া গায়ের ছোট্ট একটা কাজী অফিসে। আমাদের তো রেজিস্ট্রিও হয়নি, তাহলে ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। আর তাও যদি তোমরা চাও তাহলে তালাকনামা নিয়ে আসো, আমি সই করে দিব। এইটুকু বলেই নুহি গটগটিয়ে ঘর ছেড়ে চলে যায়। নুসরাত সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কোথাও একটা আশার আলো জেগে ওঠে। নুসরাত ছুট লাগায় মায়ের ঘরে, মাকে জানাতে হবে সরব আর নুহির বিয়ে আইনত হয়নি, তাহলে বিয়েটা ভাঙাতে বেশি অসুবিধাও হবে না। আজ সন্ধ্যে থেকেই আকাশটা কেমন থম মেরে আছে, নুহির মনটাও থমথমে হয়ে আছে। সরবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নুহি সরবকে ফিরিয়ে দেওয়ার পর থেকে সরব নিখোঁজ, না সে বাড়ি ফিরেছে না কারো সাথে যোগাযোগ করেছে। সরবের মাও বার কয়েক এ বাড়িতে ফোন করে নুহিকে গালমন্দ করেই চলেছে। যতই রাত বাড়ছে আকাশটা আরো বেশি ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। একেই তো শীতকাল, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি, শীতের পরিমাণ যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নুহি বিছানায় বসে গায়ে কম্বলটা টেনে দিয়ে গান চালিয়ে হাতে একটা ম্যাগাজিন নিয়ে বসতেই ফোনটা বেজে ওঠে। নুহি ফোনের দিকে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার। নুহি সেদিকে গ্রাহ্য না করেই আবার ম্যাগাজিনে চোখ বুলায়। ফোনটা বেজেই চলেছে। নুহি কি মনে করে ফোনটা তুলে একটা লম্বা সালাম দেয়। সালামের জবাবে একটা মৃদু হাসির শব্দ। গলাটা বেশ চেনা লাগছে নুহির কাছে। কেমন আছো নুহি? কোনো রকম সম্বোধন ছাড়া। কে বলছেন? বারে, তোমার সরব ভাইয়ের সাথে দুদিন থাকতে না থাকতেই আমাকে ভুলে গেলে? কে? চিনতে পারছো না নাকি চিনতে চাইছো না? রাখছি আমি। আমার ফোন রেখে দিবা? তোমার এত সাহস? ভালো গেছো, তাই তো। তোমাকে খুব সুখ দিয়েছে তোমার সরব ভাই, তাই না? তাই এমন কি সুখ দিল যা আমি পারি নাই? সেটা আপনি সারা জীবন চেষ্টা করলেও পারবেন না। ইনফ্যাক্ট আপনার কাছ থেকে আমি কিছু চাইও নি যে আপনি দিবেন। নহি, তুমি? নুহি ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। ঘরের মধ্যে বার দুয়েক পায়চারি করে। খুব রাগ হচ্ছে, সাথে কষ্টও হচ্ছে, আবার কখনো কখনো নিজেকে অসহায় বলে মনে হচ্ছে। এমন একটা মেশালো অনুভূতি। অসহ্য এই অনুভূতিটা। ঘরের মধ্যে কেমন দম বন্ধ বন্ধ লাগছিল, কেমন ভয় ভয়ও করছিল। বারবার সরবের কথা মনে হচ্ছে, বেশ চিন্তাও হচ্ছে। সরব ঠিক আছে তো? চিন্তায় মাথাটা ভার হয়ে আসছে। তাই নুহি বারান্দার দরজাটা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক পায়চারি করে। হঠাৎই আবার ফোনটা বেজে ওঠে। এবার নুহি সেদিকে ফিরেও তাকায় না। হয়তো সেই অচেনা নাম্বার। না, নুহি ফোনটা ধরবে না, কিছুতেই না। অতীতে ফিরে যেতে চায় না সে, না ফিরতে চায় অতীতে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোতে। কিন্তু ফোনটা নুহির বিরক্তি না বুঝতে পেরে বেজেই চলেছে। নুহির কেন যেন আগ্রহ জাগে। ছুটে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখে কলটা কোনো আননোন নাম্বার থেকে নয়, সরবের নাম্বার থেকে এসেছিল। নাম্বারটা সেভ না করা থাকলেও নুহির নাম্বারটা চিনতে একটু কষ্ট হয়নি। নুহি ফোনটা বেড সাইড টেবিলের উপর রেখে আবার বারান্দায় আসতে চোখ যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটা গাড়ির দিকে। গাড়িতে মাথা নিচু করে উবু হয়ে একজন বসে আছে। নুহি আর বুঝতে বাকি নেই কে সে।
নুহি গুটিসুটি পায়ে বাড়ির সদর দরজা খুলে নিঃশব্দে পা বাড়ায় বাড়ির বাহিরে। এখন তার গন্তব্য সেই কালো রঙের গাড়িটা। গাড়িতে বসে থাকা লোকটা সরব বারবার আলতো হাতে নুহিকে ছুঁয়ে দিচ্ছে, আর নুহিও বারবার সরবের হাত সরিয়ে দিচ্ছে, কিন্তু আজ যেন সরবের হাত বাধাই মানছে না। নির্দ্বিধায় ছুঁয়ে দিচ্ছে প্রিয়সীর শরীর। ফ্ল্যাশব্যাক। বারান্দায় হাঁটাহাঁটি করার সময় নুহির চোখ যায় বাইরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে। গাড়িটা চিনতে বাকি নেই নুহির, এটা সরবের গাড়ি। নুহি একটু ভালো করে উকিঝুঁকি দিতেই দেখে গাড়ির ভেতর সরব মাথা নিচু করে আছে, কেমন একটা নেতিয়ে পড়েছে। নুহির ভেতরটা কেমন করে ওঠে। নুহি সদর দরজা খুলে গুটিসুটি পায়ে এগিয়ে যায় সরবের দিকে। সরবের কাছে গিয়ে গাড়ির দরজা খুলতেই সরব মিটিমিটি চোখে তাকায় নুহির দিকে। এখানে কি চাই? সরব কথা বলার সাথে সাথে নুহির নাকে একটা কটু গন্ধ এসে ধাক্কা লাগে। নুহি তেলে বেগুনে জ্বলে ওঠে। কি চাইপাশ খেয়েছেন? কি বিচ্ছিরি গন্ধ। সরব দাঁত বের করে হেসে ওঠে। নুহির নাক চেপে সরবকে আঁকড়ে ধরে, সরবকে গাড়ি থেকে বার করে কোনো রকমে টেনে হিচড়ে ঘরে নিয়ে আসে। সরব টলমলে পায়ে নুহিকে অনুসরণ করে। নুহি সরবকে বিছানায় শুইয়ে দিতেই সরব নুহির হাত ধরে একটা হেঁচকা টান দেয়। নুহি হুমড়ি খেয়ে সরবের বুকে গিয়ে পড়ে। সবুর ভাই, এসব চাইপাশ গিলে খবরদার আমার কাছে আসবেন না, আমার গা গুলায়। বারে, না খেলে মনে হয় তুমি আমাকে কত তোমার কাছে আসতে দাও। আমাদের মধ্যে কি আদৌ কাছাকাছি আসার মতো সম্পর্ক আছে? সরব নুহির দিকে অপলক চোখে তাকিয়ে আছে। ঠিক নুহির দিকে নয়, নুহির হালকা গোলাপি ঠোঁটের দিকে। নুহি কিছু একটা বলতে যাবে তার আগেই সরব নুহির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। নুহি কিছুক্ষণ ছটফট করে কেমন যেন শান্ত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সরব নুহিকে নিজ থেকেই ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নুহি ছুট লাগায় বাহিরে। উদ্দেশ্য সরবের জন্য টক কিছু একটা বানিয়ে আনতে হবে যাতে নেশাটা কাটে। নুহি এক গ্লাস তেঁতুলের পানি এনে ধীর পায়ে সরবের কাছে আসে। বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে, কেমন যেন লাগছে। সরব যদি আবার তেমন কিছু করে, কি করবে সে? সরবকে সায় দিবে নাকি দূরে সরিয়ে দিবে? এসব ভাবতে ভাবতে নুহি সরবের কাছে যেতেই দেখে সরব ঘুমিয়ে পড়েছে। বিছানার একদম কর্নার ঘেঁষে গুটিসুটি মেরে বাচ্চাদের মতো করে শুয়ে আছে সে। নুহি সরবের কাছে গিয়ে কম্বলটা গায়ে টেনে দেয়। তারপর সরবের মাথার কাছে গিয়ে বসে পড়ে। নুহির কেন যেন খুব ইচ্ছে করছে সরবের চুলগুলো ছুঁয়ে দিতে, মাথায় হাত বুলিয়ে দিতে। নুহি এত শত না ভেবে সরবের মাথায় হাত বুলাতে থাকে। নুহি নিজের মধ্যে কেমন একটা টান অনুভব করে সরবের প্রতি। সরবকে দেখতে দেখতে নুহি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে খেয়ালই করেনি। সকালবেলা মায়ের চেঁচামেচিতে নুহির ঘুম ভাঙে। অসভ্য নির্লজ্জ মেয়ে কোথাকার! এতবার বারণ করা সত্ত্বেও তুই সবরকে বাসায় ডেকে সারা রাত এক বিছানায় কাটালি। কি ভেবেছিসটা? কিভাবে প্যাঁচ কষে সবরকে নিজের কাছে বেঁধে রাখবি? তোর সাহস তো কম নয়। একটা কথা ভালো করে শুনে রাখ, সবরের সাথেই নুসরাতের বিয়ে হবে। তুই যতই প্যাঁচ কষ না কেন, এই বিয়ে হবি। বেশি বাড়াবাড়ি করলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে। আর এমনিতেও সবর নিজেই এই বিয়েতে মত দিয়েছে, তুই চাইলেও আর সবরকে আটকাতে পারবি না। এইটুকু বলেই তিনি থেমে যান। মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। নুহি মায়ের কোনো কথাই ঠিক মতো বুঝতে পারছেন না। আর ঠিক কি কারণে মা তাকে এতগুলো কথা শোনালো তাও সে বুঝে উঠতে পারছে না। হঠাৎই নুহির কাল রাতের কথা মনে পড়ে যায়। তারপর নিজেকে সে বিছানায় আবিষ্কার করে। নুহির যতটুকু মনে পড়ে, সে তো বসেছিল, তাহলে তাকে শুইয়ে দিল কে? নাকি সে নিজে নিজেই শুয়ে পড়েছে? কিন্তু এত পরিপাটি ভাবে। এত শত চিন্তার মাঝে নুসরাতের আগমন ঘটে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, সেই সাথে ফুলেও গেছে। বোধহয় সারা রাত না ঘুমিয়ে কেঁদে কেটে পার করেছে। নুসরাত ঘরে আসতেই নুহি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওহো, উঠছিস কেন? শুয়ে থাক, মনে চাইলে আরেকটু ঘুমাতে পারিস। মানে? সারা রাত বোধহয় তোর মানে তোদের ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নে। নুহি অবাক চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। বুঝলি না তাই তো? হুম। নুহি, সারা রাত এক ঘরে একই বিছানায় দুজন ছেলে আর মেয়ে একই কম্বলের নিচে দুজন দুজনের সাথে লেপটে শুয়ে থাকে, তার মানে নিশ্চয় আমাকে বলে দিতে হবে না? নুসু আপু, তুমি ভুল। থাক, আর বলতে হবে না। জানিস নুহি, আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আপু, তুমি যা ভাবছো ভুল ভাবছো। নুহি, সৌরভ তোকে এত ভালোবাসে কেন? আমাকে ভাসলে কি হয়? আমি কি এতই খারাপ? কথাগুলো বলেই নুসরাত বেরিয়ে যায়। নুহি এবার একটু শান্ত হয়ে বসে। সবাই ঠিক কি বলার বা বোঝানোর চেষ্টা করছে,
নুহি ঠিক বুঝতে পারছে না। এমনি তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ মাথা হ্যাং হয়ে থাকে, তার উপর সকাল সকাল এত চেঁচামেচি। নুহি ঘটনা বোঝার উঠার আগে হুট করে সরবের কথা মাথায় চলে আসে। তাকে তো সে রাতে এই ঘরে নিয়ে এসেছিল, এখন তো নেই, সে আবার কোথায় গেল? নুহি এবার বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। এদিক সেদিক খুঁজতে নিলে ফোনটা আবার বেজে ওঠে। নুহি ফোনের দিকে তাকিয়ে দেখে সরব ফোন করেছে। নুহি ফোনটা তুলে কানে ধরে। শুনছেন? আপনি কই? সরব নুহির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নুহিকে প্রশ্ন করে। নহি, তোমার অঙ্কনের সাথে যোগাযোগ আছে? আমাকে আগে বলনি তো। তুমি কি অঙ্কনের জন্যই আমাকে এত অবহেলা করো? অঙ্কনের জন্যই আমাকে বিনা শর্তে অন্যের হাতে তুলে দিচ্ছ? বেশ, তুমি যা চাও তাই হবে। এইটুকু বলেই সরব ফোনটা রেখে দেয়। তখন নহির মাথায় আসে কাল রাতে সরবের সাথে কথা হওয়ার আগে অঙ্কনের সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়েছিল। তার মানে সরব ফোনের কন্টাক্ট লিস্টের নাম্বারটা দেখে রাগ করে চলে গেছে। বারান্দায় উল্টো মুখ করে দাঁড়িয়ে আছে সরব, সারা গায়ে হলুদ মাখানো। একটু আগে মেয়ে বাড়ির লোক হলুদ লাগিয়ে দিয়ে গেছে, আর সরবের গায়ে প্রথম হলুদ লাগিয়েছে নুহি। জি, সেদিন সকালে নুসরাত নুহির মা আর সরবের মা আফিয়া বেগমের কাছে আসেন। উদ্দেশ্য আর অপেক্ষা নয়, আজই সব পাকা করতে হবে, অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কোনো রকমে নুহির মা ছুটে ছুটে আসে আফিয়া বেগমের কাছে। কোনো রকম ভনিতা ছাড়াই উনি নিজের মনের কথা জানান সরবের মাকে। আমি আর দেরি করতে চাই না, কাল পরশুর মধ্যেই সবর বাবা আর নুসরাতের বিয়েটা দিয়ে দিতে চাই। দুজনের মাঝে অপূর্ণ কাজটা সম্পন্ন করে আমি দায়মুক্ত হতে চাইছি। এক নাগারে কথাগুলো বলেই দম নেয় নুহির মা। আফিয়া বেগমও এই প্রস্তাবে বেশ খুশি হন। আফিয়া বেগম যখন তাকে শুনেছেন কাল সারা রাত সরব নুহির সাথে ছিল, উনি কিছুতেই মানতে পারছিলেন না। মনে মনে ভয়ও করছিল, নুহি যদি আবার সরবের কাছে ফিরে আসে বা সরব যদি নুহিকে ফিরিয়ে নিয়ে আসে, কি হবে তাহলে? কি করে মানবেন উনি নুহিকে? এসব চিন্তা ভাবনার মাঝে নুহির মায়ের এই প্রস্তাব ওনার বেশ মনে ধরে। এক কথায় রাজি হয়ে যান আফিয়া বেগম। ছেলের মা আর মেয়ের মা দুজন মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। কালই বিয়ে হবে, আর দেরি নয়। অনেক পরিকল্পনা করে ঠিক করা হয় আপাতত ঘরোয়াভাবেই সরব নুসরাতের বিয়ে দিয়ে দেবে। তারপর দুজনকে বিদেশে পাঠিয়ে নুহির একটা ব্যবস্থা করতে হবে। সরবের মায়ের সম্মতি পেয়ে নুহির মা একরকম খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই উনি আগে নুহির কাছে যান। নুহি তখন জানালার গ্রিল ধরে আকাশ দেখছিল। নুহি, মা নুহি। উনি পেছন থেকে নুহির কাঁধে হাত দিতেই নুহির হুঁশ ফেরে। নুহি এতক্ষণ বেশ অন্যমনস্ক ছিল। আমাকে ডাকছিলে মা? কি ভাবছিলি? কিছু না। আমি জানি তুই সবরের কথা ভাবছিলি। কিছু বলবে? বলো। নুসরাত খুব ছোট তখন, ওর বাবা মারা যায়। তখন তুই তোর মায়ের পেটে, তুই হওয়ার সময় তোর মাও মারা যায়। আমার আদরের বোনের মেয়ে হিসাবে তোকে আমি কোলে তুলে নেই, একটু একটু করে বড় করতে থাকি। তোর বয়স যখন 4 মাস, তখন হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে যায়। বাবা মা খুবই চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে। একেই তুই ছোট, তোর বাবা একা তোকে সামলাতে পারবে না। আমিও আমার ছোট নুসরাতকে নিয়ে কোথায় যেতাম, সব কিছু বিবেচনা করে সবাই সিদ্ধান্ত নেয় আমাকে আবার বিয়ে দেওয়া হবে, তাও তোর বাবার সাথে। তুই তখন খুব ছোট ছিলি। এই কথাগুলো কেন বলছো? আমি তোর জন্য অনেক করেছি নুহি। জন্মের পর থেকে তোকে আমি লালন পালন করেছি, তোর মায়ের মতো করে তোকে দেখেছি। জানি তো, তাই তো তোমাকে আমি মা বলে ডাকি। নুহি, আমার নুসরাতের জীবন তোর হাতে। সবরকে ছেড়ে দে নুহি, তোর সামনে হাত জোর করছি। সবরকে ছাড়া আমার মেয়ে বাঁচবে না। আমি আজ সবরের মায়ের সাথে কথা বলে এসেছি, কালই বিয়ে দেবে আমার মেয়ে আর সবর বাবার। তুই দয়া করে মা আমাকে, আমি তো তোর মায়ের মতোই। ঠিকই বলেছ, তুমি আমার মায়ের মতোই, মা নও। ভয় নেই, আমি এই বিয়েতে বাধা দিব না। তোমার কথা যদি নাই রাখতাম তো সেদিন হাজার অমতের মাঝেও অঙ্কনের মতো মানুষকে বিয়ে করতাম না। এইটুকু কথা বলেই নুহি সেখান থেকে চলে যায়। ঘরের সদর দরজা পার হতেই দেখে নুসরাত বরফের মতো দাঁড়িয়ে আছে। নুহি নুসরাতের দিকে এক পলকে তাকিয়ে বলতে থাকে, যা তোমার ছিল তা তোমারই থাকবে। আমি কখনো তোমার কোনো জিনিস তোমার থেকে কারিনি নুসু আপু, এবারও কারবো না। নুহি,
নুসরাতের কথা শোনার জন্য নুহি আর এক মুহূর্তও দাঁড়ায় না। দাঁড়িয়ে কি লাভ? সবাই তো শুধু একটা জিনিসই চায়, সরব। সবাই সরবকে চায়, সরবকে নুহির থেকে কেড়ে নিতে চায়। এদিকে সরবের মা যখন সরবকে বিয়ের কথা বলে তখন সরব আর বাধা দেয় না। বাধা দেবে কেন? কার জন্য বাধা দেবে? যার জন্য বাধা দিবে সেই তো তাকে চায় না। সে চায় না ভালোবাসতে, তাহলে কিসের এত যুদ্ধ, কিসের এত অপেক্ষা? সরবের বুকের ভেতর যেন একরাশ অভিমানেরা মেঘ জমেছে। সেই অভিমান থেকেই সরব সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে নুসরাতকে বিয়ে করবেই, নুহিকে মুক্তি দিবে সারা জীবনের মতো। সন্ধ্যায় একটা ছোটখাটো গায়ে হলুদের ব্যবস্থা করা হয় সরবের বাড়িতে। সে অনুযায়ী নুসরাতের মাও নুসরাতের গায়ে হলুদের ব্যবস্থা করে। আগেরবার মেয়েকে ঠিক মতো হলুদ দিতে পারেননি, তাই এবার সেই ইচ্ছেটা পূরণ করতে চান উনি। নুহি সারাদিন ঘুরে ঘুরে বোনের হলুদের ব্যবস্থা করে। সন্ধ্যাতে একরকম জিদ করেই চলে যায় সরবের বাড়ির উদ্দেশ্যে, সরবকে নিজের হাতে হলুদ লাগাবে বলে। সরব নুহিকে দেখে একরকম অবাক হয়ে যায়। সারা বিকেল সরবকে ধাওয়া করেও কেউ সরবের গায়ে এক ফোঁটা হলুদ লাগাতেও পারেনি। হলুদের বাটি নিয়ে কেউ সরবের কাছে গেলেই সরব যেন তাকে চিবিয়ে খাবে এরকম একটা ভাব করছিল। কিন্তু এই অসম্ভব কাজটা সম্ভব করেছে নুহি। সরবকে না বলে পেছন থেকে সরবের গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে। সরব প্রথমে অগ্নিমূর্তির ন্যায় রূপ ধারণ করলেও নুহিকে হলুদের বাটি হাতে দেখে রাগটা যেন দপ করে নিভে যায়। অভিমানের কুয়াশারা যেন দলা পাকিয়ে পাহাড়ে পরিণত হয়। এবার আর এই বিয়ে থেকে সরবকে কেউ আটকাতে পারবে না, নুহি নিজেও না। দুনিয়া উল্টে পাল্টে গেলেও সরব নুসরাতকেই বিয়ে করবেই। এটা হবে নুহিকে দেওয়া সরবের সবচেয়ে বড় শাস্তি। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়েই গেল। শরীয়তের মতে বিয়েটা সম্পূর্ণ হলেও কাগজে কলমে এখনো হয়নি। একরাশ অভিমান নিয়ে দুবার কবুল বলার পর তিনবারের বেলায় গলা আটকে আসে সরবের। দম নিতে কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে এই আসর এখানেই সমাপ্ত করে দিতে। কিন্তু কোথাও থেকে অভিমানেরা একরাশ মেঘ এসে আবার সরবের মনের আকাশ ঘিরে ধরে। গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত নিয়ম নুহি বলে বলে ধরে বেঁধে করিয়েছে সরবকে দিয়ে, যেটা সরব একেবারে মানতে পারেনি। কি করে মানবে? যেই প্রিয়তমাকে পাওয়ার নেশায় একসময় ৭ সাগর ১৩ নদী পার করে ছুটে এসেছিল, যাকে ঘিরে হাজারো জ্যোৎস্না বিলাস নিয়ে কেটেছিল, সেই প্রিয়তমা নিজেই তাকে বাঁধন আগলা করে দিয়ে পালিয়ে গেছে। এ তো মানা যায় না। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষই হয়তো মানতে পারবে না। সরব ডান হাতটা মুষ্টিবদ্ধ করে গড়গড় করে আবারও তিনবার কবুল এক নাগারে বলে ফেলে। সেখানে উপস্থিত সকলেই এক বিস্ময়ের হাসি হাসে। নিয়ম অনুযায়ী যেখানে ৩ বার কবুল বলার কথা, সরব বাবাজি সেখানে ৫ বার বলে ফেলেছে। ভাবা যায় হয়তো বউ পাওয়ার আনন্দে মাথা খারাপ হয়ে গেছে। কথাটা তৎক্ষণাৎ অন্দরমহলে চলে যায়, সেই হিসেবে নুসরাতের মায়ের কানেও যায়। তিনি তখন নিজের ঘরের বিছানায় এলোমেলোভাবে বসে স্বামীর নাম জপ করছিলেন। বিয়ের পরপরই স্বামী হারান তিনি। প্রথম বিধবা হওয়ার শোক অন্যরকম। বিয়ের ১০ দিনের মাথায় যখন নুহির বাবাও মারা যায়, তখন তিনি দ্বিতীয়বার বিধবা হন। সেবার তার অবস্থা ছিল ঠিক বলতে গেলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পাড়া প্রতিবেশী সবার অভিযোগ ছিল এই মহিলা স্বামী খেকো মহিলা, স্বামীর সংসার ওর কপালে নেই। উনি যখন এসব অতীত বর্তমান ভবিষ্যতের অঙ্ক কষতে ব্যস্ত, তখন কেউ একজন তার কাছে এসে সরবের ৫ বার কবুল বলার কাহিনী তুলে ধরে। কিন্তু এতে নাফিসা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি ব্যস্ত অঙ্ক কষতে। অঙ্কটা মিলে গেছে, যেহেতু তার কপালে স্বামী সংসার কিছুই ছিল না, একইভাবে তার মেয়েরও আজ সবকিছু থেকে বঞ্চিত হলো। নাফিসা বেগম মনে মনে বলতে থাকে, সবার কি জানে তোর বিয়েটা ঠিক করার সাথে কার সাথে হচ্ছে? হয়তো কাজের মুখেই শুনেছে খুশির চোটে ৫ বার কবুল বলে ফেলেছে। সম্ভব হলে হয়তো আরো ৫ বার বলতো। কিন্তু আমার মেয়ে, তার কি হবে? কোথায় খুঁজবে তাকে? আদৌ কি কোনো দিনও খুঁজে পাবো? কথাগুলো বিড়বিড় করেই বলে কাঁদতে শুরু করেন উনি। এদিকে বিয়ের কার্যক্রম চলছে। আইনি কার্যক্রমও ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেল। সরব সইটাও করে দিয়েছে বিনা দ্বিধায়। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়। সরবকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। খুব ঘরোয়াভাবে বিয়ে হলেও আয়োজনের কোনো ত্রুটি নেই। সরব ঘরে বসে আছে। এদিকে তার বাসায় আসা বরযাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কিছু একটা নিয়ে তারা নিজেদের মধ্যে বেশ আলোচনা সমালোচনার ঝুড়ি খুলে বসে আছে। সেসব সরবের কানে গেলেও সেদিকে সরবের মনোযোগ নেই। সরবের দুচোখ খুঁজছে তার প্রিয়তমাকে। কই, সে কি একবারও আসবে না? না, আসবে না। এতকাল যখন সে নিজে থেকে আসেনি, আজও আসবে না। হয়তো আর কখনো আসবে না। হয়তো সত্যি সত্যি সে আর আসবে না। তার মুখে ভালোবাসি শব্দটা শোনার ইচ্ছেটা সারা জীবনের ইচ্ছে হয়েই থেকে যাবে। ভালোবেসে পড়ে ছাড় খার, তবুও ভালোবাসি বলবার নয়।
সরবের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। সরব হাতের উল্টো পাশ দিয়ে মুছে নেয়। কথায় আছে পুরুষ মানুষদের কাঁদতে নাই, কাঁদলে নাকি তাদের জাত যায়। কিন্তু বেদনার আরেক রূপই তো চোখের জল। সরব মাথা নিচু করে বসে আছে। হঠাৎ সুদূর থেকে নুপুরের ছমছম আওয়াজ আসছে। সরবের এই শব্দটা খুব চেনা অচেনা। সরব আস্তে ধীরে চোখ তুলে তাকায়। একজোড়া আলতা দেওয়া পা, পায়ে একজোড়া নুপুর। পা দুটো দেখে সরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সরব চোখ তুলে তাকায়। একটা বউ, লাল টুকটুকে বউ। নুহি? হ্যাঁ, এটা তো নুহি। পরনে লাল বেনারসি। এই বেনারসিটাই তো সরব নুহিকে দিয়ে দিয়েছিল। যদিও শেষমেশ পরা হয়ে ওঠেনি, কিন্তু সরব অবাক হওয়ার চরম সীমায়। এক লাফে উঠে দাঁড়ায় সে। নুহির দিক থেকে যেন তার চোখ ফিরছে না। নুহির ঠোঁটের কোণে হালকা হাসি। কয়েকজন মহিলা এসে নুহিকে ধরে সরবের পাশে বসিয়ে দেয়। এই আসরে তারাই তো বর বউ। ফ্ল্যাশব্যাক। তখন যখন নুসরাতের মা নুহিকে ধরে অতীতের ইতিহাস শোনাচ্ছিল, তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে নুসরাতও বেশ মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। যদিও মায়ের মুখে এই কথাগুলো আগেও শুনেছিল, তবুও আজ যেন এই কথাগুলো সোজা নুসরাতের বুকে তীরের মতো লাগে। জন্মের পরই মাকে হারায়, তারপর বাবা। মা যে নুহিকে কখনো নিজের মেয়ে বলে মানেনি, তাও নুসরাতের অজানা নয়। নুহির সাথে সরবের বেশ আগে থেকেই সম্পর্ক ছিল। তবুও তিনি নুহিকে জোর করে অঙ্কনের সাথে বিয়ে দিয়ে দেয়। সেটা যে মানতে পারেনি, আর আজ মায়ের কথায় নিজের ভালোবাসাকে পেয়েও না। নুসরাতের এতকাল ঘুমিয়ে থাকা বিবেকটা হঠাৎই জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয় ঠিক বিয়ের আগ মুহূর্তে নুহিকে বউ সাজিয়ে সে পালিয়ে যাবে। সে তাই করেছে। নুসরাত বাড়ি ছেড়ে চলে গেছে, দূরে, অনেক দূরে। নুহি কথাটা আগে থেকে জানলেও সরবকে এ নিয়ে কিছুই বলেনি। বললে হয়তো সরবের অন্ধকার মুখে এই আলো দেখতে পেত না। সেদিন প্রথমবারের মতো নুহি নিজ থেকে সরবের হাতটা শক্ত করে ধরে। সরবও নুহিকে আবদ্ধ করে নেয় নিজের বাহুডোরে, যেন হাজার চেষ্টা করেও সে ছুটতে না পারে। সরব নুহিকে বাড়িতে নিয়ে গেলে আফিয়া বেগম রাগে আগুন হয়ে যান। তিনি না তখন নুহিকে মানতে পারছে, না এখন। তাতে কি, সরব নুহি বেশ আছে। ছোট্ট একটা ঘর, একটা সংসার, আর সেই ঘর ভর্তি ভালোবাসা। দিব্যি আছে তারা। মাঝে মাঝে শাশুড়ির কটু কথায় তার একটু কষ্ট হয় না, বরং হেসে উড়িয়ে দেয়। শাশুড়ি তো মায়ের মতোই হয়, মা বকা দিলে তো ভালোই লাগে। মাঝে মাঝে নুহির নুসরাতের কথা মনে পড়ে তার অতীতের কথা। তবে সেগুলো নিয়ে ঘাটতে চায় না। অতীত তো অতীতই। অতীত নিয়ে কষ্ট পেয়ে কি লাভ? মানুষকে বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়।